হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি আজকে সংবিধান থেকে সাংবিধানিক যে সংস্থা আছে অর্থাৎ কনস্টিটিউশনাল বডি তার উপরে 10টা কোশ্চেন এনেছি। প্রত্যেকটা কোশ্চেনই বিভিন্ন পরীক্ষায় এসছে। আমি শুধু 10টা কোশ্চেন বলবো না, তার সঙ্গে পুরো এই সাংবিধানিক সংস্থার সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। এর বাইরে সাধারণত যে সমস্ত ওয়ান ডে এক্সামগুলো আছে সেখানে এর বাইরে কিন্তু আসে না। এগুলো কোথায় কাজে লাগবে, আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে অর্থাৎ মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের এসআই বা কনস্টেবল, এই সমস্ত পরীক্ষা এগুলো কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথম কি বলছে, অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কত? এটা কি হবে? উত্তর হবে 5 জন। ঠিক আছে, দেখো মনে রাখবে অর্থটা ইংরেজিতে লেখো ARTHA। দেখো 5টা আছে, দেখো 1 2 3 4 5, অর্থটা লিখলেও 5টা তোমার লেটার আছে, তাহলে ওখান থেকে মনে রাখবে যে 5জন সদস্য থাকে। একজন থাকে হচ্ছে অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স কমিশনের চেয়ারম্যান, আর বাকিরা 4জন থাকে নর্মাল মেম্বার। ঠিক আছে, এইবার দেখো প্রথম যে আমাদের অর্থ কমিশনটা গঠিত হয়েছিল, ফার্স্ট অর্থ কমিশন, তার চেয়ারম্যান কে ছিল? পরীক্ষায় আসে, বিশেষ করে মিসলেনিয়াস টাইপের পরীক্ষায় কিন্তু বেশি আসে। সেটা কে হবে? কেসি নিয়োগী। কেসি নিয়োগী ফার্স্ট অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে কেসি নিয়োগী। আর সম্প্রতি আমাদের 16তম অর্থ কমিশন গঠন হলো। ঠিক আছে, 16th ফিনান্সিয়াল কমিশন গঠন হলো। এর চেয়ারম্যান কে আছে বর্তমানে? অরবিন্দ পানাগাড়িয়া। অরবিন্দ পানাগাড়িয়া, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও ইম্পর্টেন্ট। পানাগাড়িয়া। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবে। এছাড়াও অর্থ কমিশন কত নাম্বার আর্টিকেলে আছে এটাও পরীক্ষায় আসে, তোমরা মাথা রাখবে। অর্থ কমিশন আছে 280 নাম্বার আর্টিকেলে। বোঝা গেল? তো চলো নেক্সট প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন বলছে, অর্থ কমিশন সংবিধানের কত নাম্বার পার্ট বা অংশে আছে? এটা কি হবে? 12 নাম্বার পার্টে আছে। চলো পুরো প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করি। প্রথমে দেখো 9 নাম্বার পার্ট। ঠিক আছে, অপশান এতে বলছে 9 নাম্বার পার্ট। 9 নাম্বার পার্ট, এটা 243 আর্টিকেল থেকে শুরু করে 243-এর ও পর্যন্ত আছে পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত। অ্যাকচুয়ালি 9 নাম্বার পার্টটা কিসের সঙ্গে জড়িত? পঞ্চায়েত। শুধু পঞ্চায়েত না, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কোঅপারেটিভ সোসাইটি সব কিছুর সাথেই জড়িত। তো আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি। 9 নাম্বার পার্ট ভালো করে মাথায় রাখবে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কোঅপারেটিভ সোসাইটি। তো 9 নাম্বার পার্টের আর্টিকেল, তাহলে পঞ্চায়েতের যে আর্টিকেল সেটা কত বললাম? 243 থেকে 243-এর ও পর্যন্ত। ঠিক আছে, এরপর চলো মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিসের আর্টিকেল কত আছে? 243-এর পি থেকে 243-এর জেড পর্যন্ত। ঠিক আছে, এরপরে কি পড়ে আছে? কোঅপারেটিভ সোসাইটি। এটা আর্টিকেল কত আছে? 243-এর জেড থেকে 243-এর জেড পর্যন্ত। এগুলো না মনে রাখতে পারলেও না, শুধু 243 এই রিলেটেড আছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কোঅপারেটিভ সোসাইটি, এইটুকু মনে রাখলেও কিন্তু কাজ হয়ে যাবে। এরপর চলো 10 নাম্বার পার্ট। 10 নাম্বার পার্টে কি আছে? এসসি এসটি এরিয়া সংক্রান্ত বলা আছে। এসসি এসটি এরিয়া, এটা কতই বলা আছে? 10 নাম্বার পার্টে বলা আছে। তারপরে কি আছে দেখো, 11 নাম্বার পার্ট। 11 নাম্বার পার্টে কি হচ্ছে? রিলেশন, মানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রিলেশন, সেই জিনিসটা বলা আছে 11 নাম্বার পার্টে। তাহলে আমি যদি লিখি কি বলবো? রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। ঠিক আছে, তো কি বললাম? কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রিলেশন আছে সেগুলো সব 11 নাম্বার পার্টে বলা আছে। ঠিক আছে, এবার দেখো রিলেশন ক রকমের হয়? রিলেশন হয় 3 রকমের। একটা হচ্ছে আইনের সম্পর্ক বা লেজিসলেটিভ রিলেশন। ঠিক আছে, সেটা কত নাম্বার আর্টিকেল আছে? সেটা আছে 245 থেকে 255 নাম্বার আর্টিকেল পর্যন্ত বলা আছে। আর কি আছে? আর একটা হচ্ছে প্রশাসনিক রিলেশন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। সেটা কত নাম্বার আর্টিকেল আছে? 256 থেকে 263 পর্যন্ত। ঠিক আছে, এছাড়াও আর একটা রিলেশন হয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন। এই ফিনান্সিয়াল রিলেশনটাই 12 নাম্বার পার্টে পুরো বলে দেওয়া আছে। ঠিক আছে, যেটা 264 আর্টিকেল থেকে 300 পর্যন্ত আছে। আর তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এরই মাঝে অবস্থান করছে 280 নাম্বার আর্টিকেল,
যেটা কিন্তু অর্থর কথাই বলছে, অর্থাৎ ফিনান্সিয়াল কমিশনের কথাই কিন্তু বলছে। বোঝা গেল? তো এইগুলো একটু মনে রাখবে যে কোন পার্টে কি আছে। এটা হয়তো পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন না আসলেও কি হয়, অনেক সময় ধরো একটা আর্টিকেল জিজ্ঞেস করলো, তো এই আর্টিকেলটা কি বলছে, তোমার যদি পার্টটা আইডিয়া থাকে যে 12 নম্বর পার্টটা হচ্ছে শুধুমাত্র অর্থের সম্পর্কই বলবে, সুতরাং ওর মাঝখানে থাকলে তুমি ওটা কিন্তু মেরে আসতে পারবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, অর্থ কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন। এটা কি হবে, খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন। আচ্ছা, বাকি অপশানগুলো খেলা যাক। কি বলছে, হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের বিচারপতি অ্যাকচুয়ালি কি, অর্থ কমিশনার। এই যে 5জন অর্থ কমিশনার হয়, এই 5 জনারই যোগ্যতা কার সমান হতে হয়, হাইকোর্টের বিচারপতির যোগ্যতার সমান হতে হয়। হলো। আর এখানে দেখো পার্লামেন্ট আছে। অ্যাকচুয়ালি এই পার্লামেন্ট কি করে, এই যে অর্থ কমিশনের, আমি পার্লামেন্ট অর্থ কমিশন সংক্রান্ত কি কাজ করে সেটাই আমি বলছি এখানে, ঠিক আছে। এই যে ফিনান্সিয়াল কমিশন আছে, এদের সদস্যদের কি যোগ্যতা হবে, এদের সদস্যদের কি যোগ্যতা হবে, তাদের যে নিয়োগ হবে, তার যত আইন আছে সেই আইনগুলো কিন্তু পার্লামেন্টই কিন্তু ঠিক করে। বুঝতে পারলে? এটা 280 2 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে। বুঝতে পারলে? নেক্সট 4 নম্বর প্রশ্ন চলো। বলছে এর মধ্যে ক্যাগ সম্পর্কে কোন তথ্যটি অসত্য। চলো, 1 নম্বরে কি বলছে, 148 নম্বর ধারাতে ক্যাগ সম্পর্কে উল্লেখিত আছে। একদম ঠিক, আমরা সবাই জানি 148 নম্বর ধারাতেই ক্যাগের কথা বলা আছে। নেক্সট কি বলছে, ক্যাগ রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়। অবশ্যই ক্যাগও মানে ক্যাগ রাষ্ট্রপতি দ্বারাই নিয়োগ হবে, এটাই খুব মানে কি বলবো, ওয়েল নোন কোশ্চেন, তাই না, সবাই জানি আমরা, এটাও ঠিক আছে। নেক্সট কি বলছে, ক্যাগকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদচ্যুত করতে পারে না, এটা হবে না, তাই না, ক্যাগকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদচ্যুত করে না। নেক্সট কি বলছে, ডিতে ক্যাগকে গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্টস বলা হয়, এটাও ঠিক। তাহলে এদের মধ্যে ভুল কে আছে, এদের মধ্যে আছে ভুল হচ্ছে সি, তাই না। এখানে বলেছে কোন তথ্যটি অসত্য, তাহলে আমাদের উত্তর হবে কোনটা, অপশান সি। বোঝা গেল? এবার চলো ক্যাগ নিয়ে একটু জানা যাক। ক্যাগ, ক্যাগ মানে কি, ক্যাগ মানে হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, আমি একবার লিখে দিই, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাই না। এটা কত নাম্বার পার্টে আছে, এটা আছে 5 নম্বর পার্টে, যেখানে ইউনিয়নের কথা বা কেন্দ্রের কথা বলা আছে। ক্যাগের আর্টিকেল কত থেকে কত নাম্বার ধারার মধ্যে আছে, 148 নম্বর ধারা থেকে 151, এই কটা আর্টিকেলই কিন্তু ক্যাগের কথা বলা আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এখানে, ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধানের জনক, তাই না, বি আর আম্বেদকর, ইনি ক্যাগ সম্পর্কে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন, যে ভারতীয় সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে ক্যাগ, ঠিক আছে, ইনি বলেছেন, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা আর একটা কথা বলো তো, অপশানে মানে কমেন্টে সবাই লেখো, ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর আর্টিকেলকে কি বলেছে, ঠিক আছে, এটাও তোমরা কমেন্ট বক্সে লিখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আর একটা ক্যাগ নিয়ে প্রশ্ন। কি বলছে, ক্যাগের কার্যকালের মেয়াদ কত। অপশান এতে বলছে 6 বছর, অপশান বি বলছে 65 বছর বয়স পর্যন্ত, অপশান সিতে বলছে বোথ অফ দেম, অপশান ডিতে বলছে নাইদার এ নর বি। এটা কি হবে, বোথ অফ দেম, মানে বোথ অফ এ অ্যান্ড বি হবে অ্যাকচুয়ালি। যাই হোক, মানে ক্যাগের সময়কাল আমরা কি জানি, হয় উনি 6 বছর পর্যন্ত ডিউটি করবেন, না হলে 65 বছর বয়স পর্যন্ত ডিউটি করবেন, যেটা আগে হবে সেটা, তাই না। চলো ক্যাগ নিয়ে আরেকটু ডিটেল জানা যাক। ক্যাগকে নিয়োগ করে কে, ক্যাগকে নিয়োগ করে কে, এক্ষুনি বললাম প্রেসিডেন্ট, তাই না। ক্যাগের যোগ্যতা কি লাগে, ক্যাগের যোগ্যতা লাগে হচ্ছে, এই অ্যাকচুয়ালি ক্যাগের যোগ্যতা নিয়ে কনস্টিটিউশনে কিছু বলা নেই, ঠিক আছে, আমাদের সংবিধানে কিছু কিন্তু বলা নেই ক্যাগের যোগ্যতা কি হবে। এইবার চলো ক্যাগ, আমরা সবাই জানি 148 নম্বর আর্টিকেলে ক্যাগের কথা বলা আছে, কিন্তু 148-এর 2 নম্বর আর্টিকেলে কি বলা আছে, ক্যাগ মানে তার সমস্ত যে গোপনীয়তা সেটা কিন্তু রক্ষা করবে, এই শপথটা উনি প্রেসিডেন্টের কাছে নেবে, এটা কিন্তু 148-এর 2 নম্বর আর্টিকেলে বলা আছে। আর কি বলা আছে, 148-এর 3 নম্বর আর্টিকেলে কি বলা আছে, ক্যাগের বেতনের কথা, এগুলো ইম্পর্টেন্ট নয়, তাও ক্যাগ নিয়ে বলছি যেখানে বলে দিলাম, ঠিক আছে। তারপরে 149 নম্বর আর্টিকেলে কি বলা আছে, ক্যাগের যা ক্ষমতা ও কার্যবলী, এগুলো সব 149 নম্বর আর্টিকেলে বলা আছে।
আর কি আছে, ক্যাগ ধরো পদত্যাগ করবে, তার পদত্যাগপত্র কোথায় পাঠাবে? অবশ্যই প্রেসিডেন্টের কাছে পাঠাবে। মানে ক্যাগকে নিয়োগও করে প্রেসিডেন্ট, আর ক্যাগ যখন পদত্যাগ করবে সেই পদত্যাগপত্র পাঠাবেও কার কাছে? প্রেসিডেন্টের কাছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, এর মধ্যে ক্যাগের কার্য কোনটা? অপশান এ বলছে কি, কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাব রক্ষা করা, হ্যাঁ এইটা ক্যাগের কার্য। অপশান বিতে কি বলছে, কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাবপত্র পরীক্ষা করা, এটাও ক্যাগের কার্য। নেক্সট কি বলছে, আইনের অনুমোদন ছাড়া সিএফআই অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থ যাতে ব্যর্থ হবে না, এটা ব্যয় হয় সেটা নজর রাখা, ঠিক আছে, এটাও হবে। তাহলে ক্যাগের কাজ কি হলো, তিনটেই হয়ে গেল। মানে ক্যাগের অর্থ সংক্রান্ত এই সমস্ত কাজ তোমরা এখানেই দেখো না। ক্যাগ মানে কি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ও অডিটর জেনারেল হিসেবে কি করে, সংবিধানের অনুমোদন অনুযায়ী ভিন্ন খাতে অ্যাপ্রুভাল অর্থের ঠিকঠাক ব্যয় হচ্ছে কিনা সেটাই তো ও দেখবে। ভালো করে মাথায় রাখবে যে সংবিধানের অনুমোদন অনুযায়ী ভিন্ন মানে বিভিন্ন খাত আছে না আমাদের, বিভিন্ন জায়গায় ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ অর্থ ঠিকঠাকভাবে খরচা হচ্ছে কিনা বা ব্যয় হচ্ছে কিনা, এগুলো ক্যাগ সব দেখে। বোঝা গেল। নেক্সট কি হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলছে ইউপিএসসির মোট সদস্য সংখ্যা কত? ঠিক আছে, আমরা সবাই জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তার সদস্য সংখ্যা কত হবে? অপশান সি 9 থেকে 11 জন। ঠিক আছে, এইবার দেখো এই যে 5 জন এখানে অপশান আছে, দেখো 5 জন, তো 5 জন, চলো অপশান নিয়ে খেলা হোক। 5 জন আমরা এক্ষুনি বললাম কাদের সদস্য সংখ্যা 5 জন, ফিনান্স কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। একটা আমাদের কি থাকে, ক্যাগ থাকে, তাই না? ক্যাগ একজনই থাকে, ঠিক আছে। আর এখানে দেখো অপশান সিতে আছে, অপশান ডিতে আছে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কাদের? এটা তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে তার সদস্য কত থাকবে সেটা কিন্তু কোনো সংখ্যা নেই। তার কারণ কি, এক এক রাজ্যে এক এক রকম সদস্য সংখ্যা থাকবে, তাই না? পশ্চিমবঙ্গের স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যত সদস্য থাকবে বিহারে নাও থাকতে পারে, তাই না? এটা ঠিক করে কে, ওই রাজ্যের গভর্নর। ওই রাজ্যের গভর্নর ঠিক করে সেই রাজ্যে কটা সদস্য থাকবে। নেক্সট বলছে কি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পিএসসির সদস্যদের কে অপসারণ করতে পারে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণভাবে যেহেতু স্টেটের কথা বলা হচ্ছে তাই জন্য অনেকেই গভর্নর মেরে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে ভুল। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা আছে মেম্বার আছে তাদেরকে নিয়োগ করে গভর্নর, এটা ঠিক আছে। কিন্তু যখন পদচ্যুত করানোর ব্যাপারটা আসবে তখন কিন্তু রাষ্ট্রপতি করবে, তাহলে হয়ে যাবে অপশান ডি রাষ্ট্রপতি। ঠিক আছে, মাথায় রাখবে হতে পারে এটা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু তার যারা চেয়ারম্যানের মানে চেয়ারম্যান বলছি, কমিশনের যে মেম্বারগুলো হয় তারা সবাই ইউপিএসসি পরীক্ষা দিয়েই আসে, তাই না? সিনিয়র তারা মানে আইএস অফিসার হয়, তো ন্যাচারালি সিনিয়র আইএস অফিসার ও যখন আইএস হয়েছিল সে কিন্তু অলরেডি প্রেসিডেন্টের একবার শপথ নিয়েছিল প্রেসিডেন্টের কাছে। সুতরাং গভর্নর চাইলে তাকে কিন্তু অপসারণ করতে পারে না কোনো পদ থেকেই। ওটা করবে সবসময় রাষ্ট্রপতি, এটা একটু মাথায় রাখবে। এবার চলো এখানে কি বলছে, এখানে বলছে দেখো সুপ্রিম কোর্টের সুপারিশে প্রেসিডেন্ট, অপশান বিতে আছে সুপ্রিম কোর্টের সুপারিশে প্রেসিডেন্ট। এটা সুপ্রিম কোর্টের সুপারিশে প্রেসিডেন্ট কাকে অপসারণ করে? ইউপিএসসি চেয়ারম্যানকে অপসারণ করে এটা সুপ্রিম কোর্টের সুপারিশে প্রেসিডেন্ট। বোঝা গেল। এরপর দেখো সংসদের পরামর্শে প্রেসিডেন্ট কাকে পদচ্যুত করে? হচ্ছে ক্যাগকে। আমি সব পদচ্যুতগুলো বলে দিলাম এখানে, ঠিক আছে। আমি আরেকবার ক্লিয়ার করে দিই কি বলছি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন তাকে নিয়োগ করছে কে? গভর্নর। পদচ্যুত করাবে কে? রাষ্ট্রপতি। এবার ইউপিএসসি এদের যারা সদস্য আছে তাদেরকে কিভাবে পদচ্যুত করা হবে? প্রেসিডেন্টই করবে, কিন্তু কার পরামর্শে? সুপ্রিম কোর্টের পরামর্শে। হলো। এই যে আমি এক্ষুনি ক্যাগ পড়ালাম, ক্যাগ একে অপসারণ করা যায়? অবশ্যই যায়। কে করবে? সংসদের সুপারিশে প্রেসিডেন্ট। বুঝতে পারলে? এগুলো মাথায় রাখবে। সুপ্রিম কোর্টের সুপারিশ আর সংসদের সুপারিশ তো এক জিনিস নয়, সুতরাং কোনটা কার উপর লাগু হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা দেখবে এই যে সাংবিধানিক সংস্থাগুলো আছে না, যেমন হচ্ছে প্রথমেই বললাম তোমাদের ফিনান্সিয়াল কমিশন, তাই না? তারপরে এই ইউপিএসসি, তারপর হচ্ছে তোমার মানে ওই মানে কি বলে ওটাকে, ক্যাগ, এই সবগুলোই না খুব দেখবে একদম মাইনর ডিফারেন্স আছে, ঠিক আছে। সবগুলোই প্রেসিডেন্ট মানে নিয়োগ কে করে, চোখ বন্ধ করে প্রেসিডেন্ট মেরে দিলাম, তারা একে চোখ বন্ধ করে প্রেসিডেন্ট মেরে দিলাম, এইভাবে করলে কিন্তু হবে না। বুঝতে পারলে? এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পার্থক্য আছে। কার সুপারিশে হচ্ছে, মানে কার কতটা লিমিট আছে, এইগুলো কিন্তু জানতে হবে, নাহলে প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে।
আর এখন যা কোশ্চেনের ট্রেন্ড তাতে কিন্তু এই জায়গাগুলো থেকেই কোশ্চেন দেয়, যেখানে সবাই কিন্তু জেনারেলি ভুল করে। নেক্সট চলো 9 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি সাংবিধানিক সংস্থা নয়? অপশান এ অর্থ কমিশন। অর্থ কমিশনের কথা সংবিধান একদম জলজল করে লেখা আছে, 280 নম্বর আর্টিকেলে লেখা আছে, সুতরাং অবশ্যই সাংবিধানিক সংস্থা অর্থ কমিশন। ক্যাগ এর কথাও সংবিধানে লেখা আছে, কত নম্বর আর্টিকেলে? 148 নম্বর আর্টিকেলে ক্যাগের কথা লেখা আছে। সংবিধানে লেখা আছে মানেই সাংবিধানিক সংস্থা, তাই না? খুব সিম্পল জিনিস। তারপর দেখো ইউপিএসসি, এটাও সংবিধানে লেখা আছে। ইউপিএসসি সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে তোমরা কমেন্ট বক্সে লিখবে। তারপর কি বলছে, নীতি আয়োগ। তোমরা সবাই জানো মোদী সরকার আসার আগেই কিন্তু আসার পরেই কিন্তু নীতি আয়োগ গঠন হয়েছে, তাই না? এটা সংবিধানে কিন্তু লেখা নেই, এটা সাংবিধানিক সংস্থা কিন্তু নয়। তাহলে আমাদের উত্তর কি হবে? নীতি আয়োগ। আর তোমরা এটাও বলবে, খুব ইজি কোশ্চেন, নীতি আয়োগের এই নীতি এর ফুল ফর্ম কি? এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? বিশেষ করে কনস্টেবল কিংবা এসআই এই টাইপের পরীক্ষায় কিন্তু নীতি আয়োগের নীতি এর ফুল ফর্ম আসে। শুধুমাত্র আমি কনস্টেবল পুলিশ কেন বলছি, ডাব্লিউবিসিএস এর প্রিলিতেও কিন্তু নীতি আয়োগের ফুল ফর্ম কিন্তু এসছে, সুতরাং এটা একটু মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন তথ্যটি সঠিক? চলো, বলছে অপশান এতে অর্থ কমিশনের সদস্যের মেয়াদ কত? 5 বছর। একদম, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু অর্থ কমিশন গঠন হয়। আর এখন বর্তমানে আমাদের 16তম অর্থ কমিশন আছে, তোমরা জেনেছো, এও 5 বছর চলবে। এটা তাহলে ঠিক আছে। অপশান বিতে কি বলছে, ক্যাগের মেয়াদ কত? 6 কিংবা 65? হ্যাঁ, যেটা আগে হবে সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, তাহলে এটাও ঠিক আছে। অপশান সিতে কি বলছে, ইউপিএসসিদের সদস্যদের মেয়াদ 6, 65, এটাও ঠিক আছে। তাহলে কি হচ্ছে, উত্তরটা সব ঠিক আছে। তার মানে অপশান ডি, অল অফ দিস অ্যাবভ, ঠিক আছে? অল অফ দিস অ্যাবভ হবে, সব কটাই ঠিক। আচ্ছা, ইউপিএসসি সদস্যদের মেয়াদ কত? 6, 65। যদি বলি স্টেট পিএসসি এই সদস্যদের মেয়াদ কত, তখন মনে রাখবে 6, 62, যেটা আগে হবে সেটা। বুঝতে পারলে? আর তোমাদের লাস্ট প্রশ্ন করে আমি আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে স্টেট পিএসসি আছে বা আমাদের যে পিএসসি অফিস আছে, সেই পশ্চিমবঙ্গের পিএসসির বর্তমান চেয়ারম্যানকে, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি আশা করি সবাই পারবে, তার কারণ এখন ফুড এসআইয়ের জন্য, তোমরা সবাই জানো ফুড এসআইতে কি হয়েছে, তো ফুড এসআইয়ের জন্য আন্দোলন জোর কদমে চলছে। তো সবাই চেয়ারম্যানের নাম আশা করি দেখেছে, তাই না? আমাদের যারা ফুড এসআইয়ের যে সমস্ত মেম্বাররা ছিল, ওই যারা চেয়ারম্যানের সাথে কথা বলে এসেছে, তারাও অনেক কথা ওখানে বলছে, সুতরাং সবাই আশা করি জানো। যদি না জেনে থাকো তাহলে জেনে নেবে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওয়। স্টে টিউন অ্যান্ড বাই।